এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তোমাদের প্রস্তুতি সহায়ক হিসেবে ইংরেজি দ্বিতীয় পত্রের উপর একটি মডেল টেস্ট নিয়ে আসলাম। আশা করি ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। পাশাপাশি এই মুহূর্তে তোমার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেটাও যাচাই করে নিতে পারবে। এখান থেকে অনেক গ্রামাটিক্যাল রুলস তোমরা শিখতে পারবে, যেগুলো ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যথারীতি প্রেপোজিশন সংক্রান্ত। রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার নামক একটি কবিতা রয়েছে, এস.টি. কলেরিজের লেখা। সেই কবিতার গল্পটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। টেক পিটি অন সামওয়ান, কারো প্রতি দয়া করা, বাট অ্যাট লাস্ট গড টু পিটি অন হিম। অবশেষে গডের দয়া হলো তার প্রতি। গল্পটা তোমরা নিশ্চয়ই জানো। বৃদ্ধ নাবিক একটা অ্যালবাট্রস হত্যা করেছিল, সামুদ্রিক একটি পাখি হত্যা করেছিল। পাখিটিকে হত্যা করার পর তাদের জীবনে বয়ে এসেছিল দুর্বিষহ যন্ত্রণা। অন্যান্য নাবিকেরা সেই মৃত অ্যালবাট্রসটাকে তার গলায় ঝুলিয়ে দিল এবং শাস্তি হিসেবে সে ডেকের উপর দাঁড়িয়ে রইল, পাটাতনের উপর দাঁড়িয়ে রইল। সবাই মারা গেল, শুধুমাত্র সে জীবিত রইল। জীবিত রাখার উদ্দেশ্য একটাই, তাকে তার শাস্তি পেতে হবে। One day the sailor was watching the water snakes swimming around the ship. একদিন সেই সেইলার, সবাই কিন্তু মারা গিয়েছে, সে একমাত্র এখন জীবিত আছে। যে যারা হত্যা করলো না তারা কেন আগে মারা গেল? মারা তো সবাই এক সময় যাবে, সেও মারা যাবে কোনো একদিন, কিন্তু তাকে এই দুর্বিষহ যন্ত্রণা ভোগ করানোর জন্য জীবিত রাখা হয়েছিল। এটা ছিল তার প্রতি পানিশমেন্ট। একদিন সে দেখতে পেল স্ন্যাক্স, সাপ, সুইমিং, সাঁতার কাটছিল অ্যারাউন্ড দ্য শিপ, জাহাজটির চারপাশে। জাহাজটি স্থির হয়ে আছে, কোনো বাতাস প্রবাহিত হচ্ছে না। কবির ভাষায় এমনভাবে স্থির হয়ে আছে মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা কোনো ছবি। দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল। এই সাপগুলোর রং ছিল চমৎকার, অত্যন্ত সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট হি ফেল্ট এ গ্রেট লাভ ফর দ্যাম। এবং তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি চলে আসলো, সাপগুলোর প্রতি তার ভালোবাসা চলে আসলো। অ্যান্ড ব্লেসড দ্যাম, তাদের জন্য সে দোয়া করলো, আশীর্বাদ করলো ফ্রম হিজ হার্ট, তার হৃদয় থেকে। মৃত অ্যালবাট্রস গলায় নিয়ে সে জাহাজের পাটাতনে দাঁড়িয়ে আছে। প্রার্থনা করার মতো শক্তি তার নেই। সাপগুলো দেখে মনের অজান্তে আল্লাহর প্রশংসা করলো, সৃষ্টিকর্তার প্রশংসা করলো, মন ভরে তাদের জন্য প্রার্থনাও করল। অ্যাট ওয়ান্স, পুরস্কার হিসেবে দ্য ড্যাড অ্যালবাট্রস, সেই মৃত পাখিটি, ফেল ফ্রম হিজ নেক, তার ঘাড় থেকে পড়ে গেল ইনটু দ্য সি, সাগরে। সে যে এটা প্রশংসা করলো, আল্লাহর সৃষ্টির প্রশংসা করা মানে হলো আল্লাহরই প্রশংসা করা। তার পুরস্কার হিসেবে অ্যালবাট্রসটা তার গলা থেকে খুলে সাগরে পড়ে গেল। এখন প্রশ্ন হলো, সে কেন এটা গলা থেকে ছুঁড়ে ফেলে দিল না বা এটা সরালো না? তার সেই শক্তিটা ছিল না, সেই শক্তিটা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এ জেন্টেল ব্রিজ বিগান টু ব্লো, আরামদায়ক একটা বাতাস, মৃদু বাতাস প্রবাহিত হতে শুরু করলো ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে। অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এবং বৃদ্ধ নাবিক, বৃদ্ধ ব্যক্তিটি, ফেল ইনটু এ ডিপ স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অনেক দিন ধরে সে অনিদ্রায় রয়েছে। পানিশমেন্ট হিসেবে মৃত অ্যালবাট্রস তার গলায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সাথে সাথে সে সুন্দর এক ঘুমের কুলে ঢলে পড়ল। হোয়েন হি ওক আপ, সে যখন জেগে উঠল, ইট ওয়াজ রেইনিং, এতদিন কিন্তু বৃষ্টিও হয়নি। অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ অ্যাগেইন, আবার তার ভিতরে সজীবতা আসলো, সেই বৃষ্টির পানি পানও করেছিল। দাস, এভাবেই দি ওল্ড ম্যান ওয়াজ রিলিভড অফ, রিলিভের পরে অফ বসে, হিজ সাফারিংস, তার যে ভোগান্তি, তার যে কষ্ট, সেটা থেকে বৃদ্ধ ব্যক্তিটি এভাবেই নিষ্কৃতি পেল। এখানে সুন্দর একটি মেসেজ রয়েছে। মেসেজটি হলো, আমরা যদি আল্লাহর সৃষ্টিকে প্রশংসা করি, তার মানে আল্লাহরই প্রশংসা করা হয় এটা, এবং আল্লাহ এতে খুশি হন। বৃদ্ধ নাবিকটি এত বড় অপরাধ করেছিল, তারপরও তার সৃষ্টির প্রশংসা করার কারণে তার অপরাধ থেকে তাকে নিষ্কৃতি দিয়েছিল এবং তার শাস্তি থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কোশ্চেন 2 সমাধান করব। এখানে যে ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজগুলো দিয়ে এই
শূন্যস্থানগুলো আমরা পূর্ণ করব। তুলনামূলক এটা অনেক সহজ হয়ে থাকে। আই ক্যান্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি, গল্পের নামটি আমি স্মরণ করতে পারছি না। দ্য ডিটেলস অফ দ্য ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন চরিত্র সম্পর্কে তো দূরের কথা। দূরের কথা, পরের কথা বোঝানোর জন্য লেট অ্যালোন ব্যবহার করা হয়। আই রেড দ্য স্টোরি মেনি ইয়ার্স এগো। রিড হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হলে রেড উচ্চারণ করতে হবে। অনেক বছর আগে আমি গল্পটা পড়েছিলাম, গল্পের নামটা আমার মনে নেই। গল্পের বিভিন্ন চরিত্র সম্পর্কে বলা তো দূরের কথা, পরের কথা। আই অ্যাম টু টায়ার্ড টু টক, আমি এতই ক্লান্ত আমি কথা বলতে পারছি না। আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, আমি আর তোমাকে সাহচর্য দিতে পারছি না। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, কাউকে যখন আমরা অ্যাডভাইস দিব তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। ইউ হ্যাড বেটার লিভ মি, তুমি বরং আমাকে ছেড়ে চলে যাও, আমাকে বিশ্রাম নিতে দাও। বাই ওয়ার্কিং হার্ড হি হ্যাড রিচ দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস, পিক মানে হলো চূড়া, সফলতার সর্বোচ্চ চূড়ায় সে পৌঁছেছে পরিশ্রমের মাধ্যমে। ইউ ক্যান অলসো রিচ ইউর গোল, তুমিও তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো যদি, যদি এখানে রয়েছে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট মানে যদি, ইউ ওয়ার্ক হার্ড, তুমি পরিশ্রম করো। আই থিঙ্ক সামথিং ইজ রং বিটুইন তন্নি অ্যান্ড মুন্নি, আমি মনে করি তন্নি এবং মুন্নির মধ্যে কিছু একটা সমস্যা আছে। দে আর অ্যাক্টিং, তারা এমন আচরণ করছে, এমন ভান করছে। দে ডিড নট নো ইচ আদার, মনে হয় তারা একজন আরেকজনকে চিনে না। অ্যাজ ইফ মানে হলো মনে হয় বা যেন, অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স, পরে পাস্ট টেন্স হয়, সব দিক থেকেই উত্তর অ্যাজ ইফ হবে। ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, ভার্বের সাথে আইএনজি রয়েছে, অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। অডিও মাইন্ড ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, আপনি কি কিছু মনে করবেন ফিল্ম যদি আমার সাথে দেখেন? আই এম অ্যাফ্রাইড দ্যাট দেয়ার মে হ্যাভ সাম হররস ইন দ্য ফিল্ম, আমার মনে হয় এখানে কোনো ভয়ঙ্কর কোনো দৃশ্য থাকতে পারে, ভয়ঙ্কর কিছু একটা থাকতে পারে। টেক সাম ইমার্জেন্সি মেডিসিন উইথ ইউ, তোমার সাথে কিছু জরুরি ওষুধ নাও। ইউ ফল ইল ডিউরিং ইউর জার্নি, কী হবে যদি তুমি অসুস্থ হয়ে যাও? হোয়াট ইফ? খালেদ ড্যাশ রিজাইন হিজ জব দেন টলারেট ইনজাস্টিস, এখানে দেন রয়েছে, আমরা জানি উড রাদার এবং দেন তখনই ব্যবহার করা হয় প্রথম কাজকে প্রাধান্য দেওয়ার জন্য। খালেদ উড রাদার রিজাইন হিজ জব দেন টলারেট ইনজাস্টিস, অন্যায় অবিচার টলারেট করার চাইতে, সহ্য করার চাইতে সে বরং তার চাকরি থেকে রিজাইন দিবে। হি হ্যাজ মোরাল কারেজ টু রেইজ ভয়েস অ্যাগেইনস্ট ইনজাস্টিস, তার নৈতিক সাহস রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য। ড্যাশ স্টপস রেইনিং আই উইল গো টু প্লে ফুটবল, বোঝা যাচ্ছে যেই মাত্র বৃষ্টি থামবে আমি ফুটবল খেলতে যাব। অ্যাজ সুন অ্যাজ মানে হলো যেই মাত্র। স্টুডেন্ট স্যার ড্যাশ এ ওয়াইল্ড ক্যাট ড্যাশ, তাহলে দুই অপশন বিশিষ্ট অ্যান্সার একমাত্র এটাই রয়েছে। হোয়াট ডাজ সামথিং লুক লাইক, জিনিসটা দেখতে কেমন, একটি বন্য বিড়াল দেখতে কেমন। হোয়াট ডাজ এ ওয়াইল্ড ক্যাট লুক লাইক, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক, একটি পেঁচা দেখতে কেমন। টিচার বলছে ওয়াইল্ড ক্যাট ইজ লার্জার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান অ্যান অর্ডিনারি ক্যাট, সাধারণ বিড়ালের চাইতে এটা বেশি বড় এবং শক্তিশালী। হি ইজ মাই ফ্রেন্ড ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর যাবৎ সে আমার বন্ধু। বাট আই ডিড নেভার আস্ক হিম হোয়ার হি, আমি কখনোই তাকে প্রশ্ন করিনি হোয়ার হি ওয়াজ বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। অর্থ বুঝলেই খুব সহজ, এই অর্থগুলো জানা থাকতে হবে। অ্যাজ সুন অ্যাজ যখনই, যেই মাত্র। হোয়াট ইফ কি হবে যদি। প্রোভাইডেড দ্যাট যদি। হ্যাড বেটার কাউকে অ্যাডভাইস করার জন্য। লেট অ্যালোন পরের কথা, দূরের কথা। উড রাদার এবং দেন তখন ব্যবহার করা হয় প্রথম কাজকে প্রাধান্য দিতে। কাউকে রিকোয়েস্ট করার জন্য, কাউকে কিছু অনুরোধ করার জন্য অডিও মাইন্ড বলা হয়। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হলো যেন বা মনে হয়। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা। হোয়াট ডাজ লুক লাইক দেখতে কেমন। এখন আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। সেন্টেন্সের অংশ বিশেষ দেওয়া আছে, বাকি অংশ লিখতে হবে। গ্রামার এবং লজিক দুটি জিনিসের সমন্বয় থাকতে হবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত একজন নার্স, তিনি নার্স হতে চেয়েছিলেন উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়।
ভার্বের সাথে আইএনজি হবে উইথ এ ভিউ টু সার্ভিং দ্য সিক পিপুল। অসুস্থ মানুষের সেবা করার জন্য তিনি নার্স হতে চেয়েছিলেন। শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়স 30 বছর ছিল। ওয়েন, যখন। ধরে নিলাম এটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কেই বলেছে, যেহেতু এখানে টপিক নেই নির্দিষ্ট কোনো, অন্য কিছু লেখলেও হবে। ওয়েন শি টুক নার্সিং অ্যাজ হার প্রফেশন। ইফ এ ম্যান শোজ গুড সিডস, একজন ব্যক্তি যদি ভালো বীজ বপন করে। ইফযুক্ত অংশ প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং অন্য অংশে সাবজেক্ট শ্যাল, উইল, ক্যান, মে ভার্বের বেস ফর্ম হবে। ভালো বীজ বপন করলে ভালো ফসল পাবে, এটাই স্বাভাবিক বিষয়। হি উইল রিপ এ গুড হারভেস্ট। আই গট আপ লেট টুডে, আজ আমি দেরিতে ঘুম থেকে উঠেছি। লেটস টেক এ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নেই। সো দ্যাট দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়। সাবজেক্ট বসবে, মেইন ভার্বের আগে ক্যান অথবা মে, আর পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট হবে। উই মে রিচ দি এক্সাম হল অন টাইম, যাতে সময় মতো আমরা এক্সাম হলে পৌঁছাতে পারি, চলো আমরা একটা ট্যাক্সি নিই। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, গ্রাম্য ডাক্তার একজন ব্যক্তি। হু, যিনি। সার্ভস দ্য ভিলেজার, গ্রামবাসীদেরকে সেবা করে থাকেন, চিকিৎসা দিয়ে থাকেন। হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীর কাছে সে একজন উত্তম বন্ধু, ভালো বন্ধু। শি সেইড, সে বলল, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম হয়। সাবজেক্ট ইতিমধ্যে দেওয়া আছে, তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। লিভের পাস্ট ফর্ম হলো লেফট, ওই লেফট দ্য প্লেস, স্থানটি ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমার ইচ্ছা আমি যদি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ইফযুক্ত অংশ সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং অন্য অংশ সাবজেক্ট উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্ট কিন্তু দেওয়া আছে। ইফের দুইটা সেন্টেন্স এখানে আমরা পেলাম, একটা ছিল ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, অন্য অংশ ফিউচার টেন্স হলো। এখন দেখতে পাচ্ছি ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে অন্য অংশে সাবজেক্ট উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম হবে। আমার যদি ডানা থাকতো আমি আকাশে উড়তে পারতাম। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আই ডোন্ট নো ওয়াই ইউ গো দেয়ার, আমি জানি না তুমি কেন সেখানে গিয়েছো। মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছো। টু মিট ইউর ফ্রেন্ড, টু প্লাস ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়, সুতরাং টু মিট দেখা করতে, ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে। বাট অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল, খাদ্য সমস্যার সমাধান করার জন্য সকল ধরনের অ্যাটেম্পটস প্রচেষ্টা ব্যর্থ হবে। আনলেস, আবারও ইফের নিয়ম, আনলেস মানে হলো ইফ নট। ইফ যুক্ত অংশটা এখন আমরা তৈরি করব, তাহলে ইফ সারা অংশটা ছিল, এই যে আমরা এখানে ইফ সারা যে অংশটা আছে সেখানে আমরা কি করেছি, সাবজেক্ট উইল ব্যবহার করেছি, তার মানে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স হচ্ছে। আনলেস আওয়ার ফার্মার্স ওয়ার্ক হার্ড, যদি না আমাদের কৃষকেরা পরিশ্রম করে সকল চেষ্টা ব্যর্থ হবে খাদ্য সমস্যার সমাধান করার জন্য। হি হু ফলোস টু হেয়ার্স, দুইটা খরগোশের পেছনে যদি ছুটে একটাও ধরতে পারবে না। দুই নৌকায় পা দেওয়া যাবে না, এটি একটি প্রবাদ। হি হু ফলোস টু হেয়ার্স ক্যাচেস নেইদার, একটাও সে ধরতে পারে না। কমপ্লিটিং সেন্টেন্স এখানেই সমাপ্ত হলো এবং বেশিরভাগই কিন্তু গ্রামাটিক্যাল রুলস ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এখন রাইট ফর্মস অফ ভার্ব সমাধান করি। ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলোর যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে, কখনো প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি, ক্ষেত্র বিশেষে নেগেটিভ করার প্রয়োজন হতে পারে, অতিরিক্ত সাহায্যকারী ভার্বেরও প্রয়োজন হতে পারে। এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন জেল, যা আছে তাই থাকবে কারণ এখানে ওয়াজ রয়েছে। এক দরিদ্র ব্যক্তিকে একবার জেলখানায় রাখা হয়েছিল, প্যাসিভ সেন্টেন্স, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্টের উপর এসে কাজ করবে। তাকে রাখা হয়েছিল, সে কিন্তু জেলে যায়নি, তাকে রাখা হয়েছিল। এরকম যদি সাবজেক্টের উপর এসে কাজ পড়ে তখন সেটা প্যাসিভ হয়, আর প্যাসিভ করার জন্য একটা বি ভার্ব নিতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হয়। পুট এমন একটি ভার্ব যার তিনটি ফর্মই এক, পুট পুট পুট।
প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। অলদো হি ডিড, আমরা দেখতে পাচ্ছি এটা একটা গল্প, সুতরাং আমরা পাস্ট টেন্সে বলবো হি ডিড নো রং। যদিও সে কোনো অপরাধ করেনি, কোনো ভুল করেনি, তাকে জেলখানায় রাখা হয়েছিল। আফটার এ লং টাইম, দীর্ঘদিন পর, দ্য কিং অফ দ্য স্টেট, সে রাজ্যের রাজা, ভিজিটেড, পাস্ট টেন্স করতে হবে, অধিকাংশ পাস্ট ফর্ম ইডি যুক্ত হয়ে থাকে। ভিজিটেড দ্য জেল, জেলখানা পরিদর্শন করলেন। অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট, আর ওই বন্দি লোকটি তাকে বলল হি ওয়াজ ইনোসেন্ট, তিনি নির্দোষ ছিলেন। বাট এ কেস, কিন্তু একটা মামলা, ওয়াজ ফাইলড, মামলা তো আর একা একা হয়ে যায়নি, কেউ একজন করেছে, তাহলে এটা আমরা প্যাসিভ করব। ওয়াজ বিভার্ব দিলাম, পাস্ট টেন্স করতে হবে, আর এটাকে পাস্ট পার্টিসিপল করছি, ফাইলড। একটা মামলা করা হলো অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে, বাই সাম অফ হিজ এনিমিস, তার কিছু শত্রুরা এই কাজটা করেছে। প্যাসিভ সেন্টেন্সে কিন্তু যদি কে কাজটা করেছে দিতে চাই, এভাবে বাই যুক্ত করে দিতে পারি। দ্য কিং ইনকোয়ার্ড, তিনি এই বিষয়টা তদন্ত করলেন। পাস্ট টেন্স প্রাইভেটলি, গোপনে। অ্যান্ড ফাইন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম হবে ফাউন্ড, FOUND। হি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, তিনি দেখলেন ওই লোকটি যা বলেছে তাই সত্যি, তিনি নির্দোষ, তার শত্রুরা তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মামলা করেছে, অভিযোগ এনেছে। তিনি সেই লোকটিকে কিছু টাকা দিলেন, অর্থাৎ তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। হি গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, সেট সামওয়ান ফ্রি, কাউকে মুক্ত করে দেওয়া, সেট সামথিং ফ্রি, কোনো কিছু মুক্ত করে দেওয়া। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, ওই লোক মুক্ত হয়েই সরাসরি বাজারে চলে গেলেন। ইন এ শপ দেয়ার, সেখানে একটি দোকানে, ওয়াইল্ড বার্ডস, বন্য পাখিগুলো রাখা হয়েছিল, প্যাসিভ সেন্টেন্স, যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। কিপের পাস্ট পার্টিসিপল ক্যাপ, রাখা ছিল। ইন কেজেস ফর সেল, বিক্রয়ের জন্য খাঁচার ভিতরে। হি সেড টু দ্য শপকিপার, তিনি দোকানদারকে বললেন, আই উইশ, আমার ইচ্ছা, টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, তোমার দোকানে যত পাখি আছে আমি সব কিনে নিতে চাই। দিস বার্ডস আনজাস্টলি, আবারও প্যাসিভ করতে হবে। ওয়ার ইনপ্রিজন্ড, ওয়াজ নিব না, কারণ বার্ডস প্লুরাল রয়েছে, WERE, ওয়ার ইমপ্রিজন্ড, পাস্ট পার্টিসিপল করতে হবে। অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি, টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই। যেহেতু সে বন্দী ছিল অন্যায়ভাবে, আবারও প্যাসিভ, ওয়াজ ইমপ্রিজন্ড আনজাস্টলি বাই এনিমিজ, শত্রু কর্তৃক যেহেতু সে বন্দী ছিল। হি রিয়েলাইজড, অথবা হি কুড রিয়েলাইজ, সে উপলব্ধি করতে পেরেছিল। ক্যান মানে পারা, কুড মানে পেরেছিল। অর্থকে সুন্দর করার জন্য আমরা এখানে কুড ব্যবহার করব। বলেছিলাম যে অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হতে পারে। কুড রিয়েলাইজ, যেহেতু মডাল ভার্ব দিয়েছি, এখন রিয়েলাইজ আর কোনো চেঞ্জ হবে না, কারণ মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। দ্য পেইন অফ দ্য বার্ডস, এই বন্দি পাখিদের যে বেদনা, ব্যথা, এটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। দ্য স্টোরি গিভস, এখন আমরা গল্প থেকে বেরিয়ে এসেছি। এই গল্প আমাদের শিক্ষা দেয়, দ্য লেসন দ্যাট, এই শিক্ষা দেয় আমাদেরকে, উই শুড নট ডু ইনজাস্টিস, আমাদের করা উচিত নয় অন্যায়। শুড নট অথবা মাস্ট নট। উই শুড নট ডু ইনজাস্টিস টু এনিওয়ান অর এনিথিং, কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি আমাদের উচিত নয় অন্যায় করা, অবিচার করা। শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন 4 সমাপ্ত হলো। এখন আমরা সমাধান করব ন্যারেশন। হোয়ার ডু ইউ কাম ফ্রম, আই আস্কড হিম, এটাও একটা গল্প থেকে নেওয়া হয়েছে। দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, আর্নেস্ট হেমিংওয়ের লেখা, সেই গল্পের একটু অংশ এখানে নেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে এক বৃদ্ধ লোক তার শহর বা তার জন্মস্থান ছেড়ে তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছিল। সে এতই ক্লান্ত হয়ে পড়েছিল যে রাস্তায় তাকে বিশ্রাম নিতে হয়েছিল, সে আর হাঁটতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ এক ব্রিজের কাছে হয়েছিল, সেখান থেকেই গল্পের নামকরণ হয়েছিল দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। সে যখন বসে বিশ্রাম নিচ্ছিল, তখন এক সৈনিকের সাথে তার কথোপকথন হয়। সেই কথোপকথনের অংশবিশেষ এখানে রয়েছে। সৈন্য তাকে প্রশ্ন করছে, এখানে যদিও আমি বলছি
অর্থাৎ শূন্য, এই আমিটা হলো শূন্য। হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন? বৃদ্ধ লোকটি বলছে ফ্রম সান কার্লোস, আমি সান কার্লোস থেকে এসেছি। এটা বলে তিনি হাসলেন। তিনি আরও বললেন, আমি সেখানে কিছু জীবজন্তু দেখাশোনা করছিলাম, কিছু প্রাণী ছিল আমার। হি এক্সপ্লেইন, আমি তখন কিছুটা অন্যমনস্ক ছিলাম। আমি বললাম, ও আই সেড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, তেমন একটা বুঝলাম না কি বলেছে, কারণ ওই সৈন্য কিন্তু পাহারা দিচ্ছিল। বৃদ্ধ লোকের কথা এত মনোযোগ দিয়ে শোনার সময় তার ছিল না। বৃদ্ধ লোকটি তখন বলছে, ইয়েস হি সেড আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, বলছে আমি সেখানে ছিলাম, আমি তো সেখানে শুধু জীবজন্তু এটা সেটা দেখাশোনা করতাম। কিছু কবুতর ছিল, বিড়াল ছিল, এই ধরনের কিছু প্রাণী ছিল, আমি সেগুলো দেখাশোনা করতাম। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস, আর আমি সর্বশেষ ব্যক্তি যে শহর ছেড়ে চলে যাচ্ছি। সবাই অনেক আগেই চলে গিয়েছে, কিন্তু আমি বৃদ্ধ, আমি যুদ্ধের আগেও নেই পিছনেও নেই, কিন্তু আজ আমাকেও এই স্থান ত্যাগ করে চলে যেতে হচ্ছে। সৈন্য তখন বলছে, অর্থাৎ আমি তখন বলছি, হোয়াট অ্যানিমেলস ওয়্যার দে, সেগুলো কি ছিল? বৃদ্ধ লোকটি বলছে, অনেক ধরনের প্রাণী ছিল, ভেরিয়াস অ্যানিমেলস। হি সেড অ্যান্ড শুক হিজ হেড, মাথা ঝাঁকিয়ে সে বলল অনেক ধরনের প্রাণী ছিল। সুযোগ পেলে গল্পটা তোমরা পড়ে নিও। আমার চ্যানেলেও সেই গল্পের বাংলা অনুবাদ দেওয়া আছে, প্রতি লাইনে লাইনের অর্থ বলা আছে, চাইলে তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। সেই গল্পের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। চলো আমরা এটাকে এখন সমাধান করি। প্রশ্ন করলে আক্স বলতে হয়, আক্স এখানে আগে থেকেই ছিল। আই আক্সড হিম হোয়ার হি কেম ফ্রম, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে গেছে। ডব্লিউএইচ কোশ্চেন, তাই এই ডব্লিউএইচ ওয়ার্ডটি দ্যাটের জায়গায় হয়েছে, অর্থাৎ কানেক্টর হয়েছে। এখানে ছিল সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। আমরা যখন ন্যারেশন করব তখন কিন্তু সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যাবে। ডু প্রশ্ন করার জন্য এনেছিল, এখন তো আর প্রশ্ন থাকবে না, ডু চলে যাবে, কাম কেম হয়ে গেল। সে হেসে উত্তর দিয়েছিল, হি স্মাইলিংলি রিপ্লাইড দ্যাট, প্রশ্ন উত্তরে রিপ্লাই বলতে হয়। ফ্রম সান কার্লোস, আই কাম ফ্রম সান কার্লোস, এরকম যদি থাকে সাবজেক্ট ভার্ব ধরে নিব, অর্থাৎ সে যদি পুরো বাক্যটি বলতো, কি বলতো, আই এম ফ্রম সান কার্লোস অথবা আই কাম ফ্রম সান কার্লোস। আই হি হয়ে গেল, হি কেম ফ্রম সান কার্লোস। তখন সে আরও ব্যাখ্যা করলো, হি এক্সপ্লেইনড আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, দেন হি এক্সপ্লেইনড দ্যাট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ পাস্ট টেন্স থাকলে একটা হ্যাড চলে আসবে। হি হ্যাড বিন টেকিং কেয়ার অফ অ্যানিমেলস। কিছুটা অন্যমনস্ক আমি, এই যে নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিংলি আই রিয়েক্টেড টু হোয়াট হি হ্যাড সেইড। এত কথা এসেছে এই ওহ কারণে। তোমরা চাইলে যে কোনো সময় ওহ থাকলে এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো। ইয়েস হি সেইড, হি কনফার্মড মি সেইং দ্যাট, ইয়েসের কারণে এটা বলেছি, ইয়েস কিন্তু কোনো প্রশ্ন উত্তর নয়, তাই আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য পজিটিভ এই ধরনের কথা বলতে পারছি না। হি কনফার্মড মি সেইং দ্যাট হি হ্যাড স্টেড দেয়ার, আই স্টেড, সাবজেক্ট পাস্ট ফর্ম রয়েছে, তাই হ্যাড এখানে যুক্ত হয়েছে, পাস্ট ফর্ম থাকলেই হ্যাড চলে আসবে। টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, এই অনলি ফর কথাটা যুক্ত করা হয়েছে সেন্টেন্সকে যৌক্তিক করার জন্য। টেকিং কেয়ার অফ অ্যানিমেলস অ্যান্ড অ্যাডেড দ্যাট, সে আরও বলেছে আই ওয়াজ, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, আবারও হ্যাড চলে আসলো। হি হ্যাড বিন, হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াজের পাস্ট পার্টিসিপল বিন, দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস। আমি প্রশ্ন করেছিলাম হোয়াট অ্যানিমেলস ওয়্যার দে, আই আস্কড হিম হোয়াট অ্যানিমেলস দে হ্যাভ বিন। হ্যাড চলে আসবে পাস্ট টেন্স হলে, দে ওয়্যার, ওয়্যারের পাস্ট পার্টিসিপল বিন, ওয়্যার ভিতরে চলে যাবে। হি রিপ্লাইড দ্যাট দে হ্যাড বিন ভেরিয়াস অ্যানিমেলস অ্যান্ড হ্যাড শেকেন হিজ হ্যাড। সে বলল অনেক ধরনের প্রাণী ছিল, এই বলে সে মাথা ঝাঁকালো। সুখ আছে, পাস্ট ফর্ম যেহেতু আবারও হ্যাড যুক্ত হয়েছে। প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অনেক সময় সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার থাকে না, যেমন এখানে ছিল, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে যৌক্তিকভাবে। ছোটোখাটো এক্সপ্রেশনগুলো যদি থাকে তখন একটু বুদ্ধি করে সেই এক্সপ্রেশনগুলোকে ব্যক্ত করতে হবে।
চলো আমরা এখন কোশ্চেন 6 মডিফায়ার ব্যবহার করব। কি মডিফায়ার ব্যবহার করব ব্র্যাকেটে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ড্যাশ পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যের তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। আমরা জানি নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে আমরা ফেমাস বলতে পারি, রিনাউন্ড বলতে পারি, যৌক্তিক যে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। হি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি, আবারও ফ্যামিলিকে মডিফাই করবে, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মানে পূর্বে। নোবেল ফ্যামিলি, সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেছেন। অ্যাট জোড়াসাঁকো কলকাতা, কলকাতার জোড়াসাঁকোতে। হি ওয়েন্ট টু স্কুল, ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্ব প্রয়োজন। হি ওয়েন্ট টু স্কুল আর্লি, তিনি অল্প বয়সী স্কুলে গিয়েছিলেন। হি রোট হিজ ড্যাশ ভার্স, তিনি কবিতা লিখেছিলেন 8 বছর বয়সে, সুতরাং এখানে ফার্স্ট হবে, অ্যাডজেক্টিভ প্রয়োজন। প্রথম কবিতা লিখেছিলেন 8 বছর বয়সে। অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে। হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডন গিয়েছিলেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বকে মডিফাই করবে উইথ এন ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব দিয়ে। কেন লন্ডন গিয়েছিলেন? টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য বোঝায়। টু অ্যাটেন্ড স্কুল দেয়ার, সেখানে স্কুলে ভর্তি হওয়ার জন্য। হি ওয়াজ পুট আপ ইন এ লজিং হাউস, তাকে একটা লজিং হাউসে রাখা হলো। আন্ডার দ্য কেয়ার অফ এ ড্যাশ কোচ, একজন কোচের তত্ত্বাবধানে। আবারও অ্যাডজেক্টিভ প্রয়োজন, প্রফেশনাল কোচ, একদম প্রফেশনাল একজন কোচের অধীনে তাকে রাখা হলো। তার নাম ছিল মিস্টার স্কট। হি ওয়াজ লাকি, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এন ইনফিনিটিভ, ইতিমধ্যে আমরা জেনেছি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। অ্যান ইংলিশ ফ্যামিলি, হি ওয়াজ লাকি টু ফাইন্ড অথবা টু হ্যাভ অ্যান ইংলিশ ফ্যামিলি, একটা ইংরেজ পরিবার পেয়েছিল মিস্টার স্কটের। হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, তিনি সংসদ ভবনও গিয়েছিলেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ, অর্থাৎ আবারও টু প্লাস ভার্ব যুক্ত হবে। উদ্দেশ্যটা বোঝাবো আমরা, কি উদ্দেশ্য বোঝাবো তার জন্য এই অংশটা পড়তে হবে। গ্লাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেটস অন আইরিশ রুল। আইরিশ রুল, আয়ারল্যান্ডের শাসন নিয়ে গ্লাডস্টোন এবং জন ব্রাইটসের মধ্যে যে ডিবেট সেটা শুনতে গিয়েছিলেন। তাহলে আমরা বলবো টু লিসেন টু, লিসেনের পরেও টু ব্যবহার করতে হবে। হি রুট লেটার্স টু কলকাতা, তিনি কলকাতায় চিঠি লিখলেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ভার্বকে মডিফাই করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ইংলিশ সোসাইটিকে প্রশংসা করে, অ্যাডমায়ারিং ইংলিশ সোসাইটি, ইংরেজ জাতির প্রশংসা করে তিনি একটা চিঠি লিখলেন কলকাতায়। এতেই কিন্তু পরিবার বিচলিত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। অ্যাট দিস হিজ ফ্যামিলি থট দ্যাট, এই চিঠি পেয়ে তার পরিবার ভাবলো দে মাইট লুজ দেয়ার সান, তারা হয়তো তাদের সন্তানকে হারাতে পারে চিরদিনের জন্য, ফরএভার। সুতরাং হি ওয়াজ কল ব্যাক টু কলকাতা, তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হলো, ডেকে নিয়ে আসা হলো। তোমার আর ওখানে থাকার প্রয়োজন নেই, ঘরের সন্তান ঘরে ফিরে আসো। কোশ্চেন 6 সমাধান হলো। এখন আমরা সমাধান করব কোশ্চেন 7। অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে, যৌক্তিক কানেক্টর ব্যবহার করতে হবে। ক্ষেত্রবিশেষে একাধিক কানেক্টর গ্রহণযোগ্য হতে পারে, তবে অবশ্যই অর্থ যেন যৌক্তিক হয় সেটা খেয়াল রাখতে হবে। লেজার ইজ আ মুমেন্ট, অবসর সময় হলো সেই সময়। ওয়েন এ ম্যান ইজ টোটালি ফ্রম হিজ ওয়ার্ক, তার কাজ থেকে সম্পূর্ণ সে মুক্ত থাকে। ইন লেজার, অবসর সময়ে, এ ম্যান ইজ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিস অ্যান্ড টেনশন। বাট অলসো আছে, তাহলে এখানে আমরা নট অনলি বসাবো। নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর, বোথ, অ্যান্ড, এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। একটি থাকলে অপরটি ব্যবহার করতে হয়। এই সময় শুধু কাজ থেকে বিরত থাকে না, চিন্তা ভাবনা থেকেও সে মুক্ত থাকে। বেসিক্যালি ইট ইজ এ টাইম, মূলত এটা একটা সময়। ওয়েন এ ম্যান ইজ হিজ ওন মাস্টার, তখন আর কেউ তার উপর প্রভুত্ব করে না, কেউ তার উপর খবরদারি করে না। অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্সড অ্যান্ড দ্য বডি ইজ অ্যাট রেস্ট, মন খুব রিল্যাক্স থাকে, শরীর থাকে বিশ্রামে। কিন্তু যাই হোক, হাউএভার আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস, আমাদের জীবন দায়িত্ব এবং কর্তব্যে ভরপুর। বাই পারফর্মিং আওয়ার ডিউটিস ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক দায়িত্ব পালন করে, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে আওয়ার লাইফ ইজ অ্যান এক্সস্টিং বিজনেস,
আমাদের জীবনটা একটি ক্লান্তিকর অথবা বিরক্তিকর একটি বিজনেস, একটি কাজ। দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ আওয়ার লাইফ দ্যাট, এটা আমাদের জীবনের একটা ট্র্যাজেডি, বিয়োগান্তক ঘটনা, দুঃখজনক ঘটনা যে উই ক্যান নট অ্যাভয়েড আওয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ারিস, আমরা আমাদের কাজ এবং যে দুশ্চিন্তা সেগুলোকে অ্যাভয়েড করতে পারি না। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে লেজার হেল্পস আস, লেজার আমাদের সাহায্য করে টু ব্রেক দিস চেইন, এই শেকলকে ভাঙতে, অ্যান্ড এনেবল আস, আমাদেরকে সক্ষম করে টু রিফ্রেশ আওয়ার সেলফস, নিজেদেরকে রিফ্রেশ করতে, সজীব করতে, অ্যান্ড রিভাইভ আওয়ার স্পিরিট, এবং আমাদের যে স্পিরিট রয়েছে, স্পৃহা রয়েছে, সেটাকে আবার পুনর্জাগরণ করে। বিশ্রামের মাধ্যমেই কাজের পুনঃশক্তি পাওয়া যায়, একটানা কাজ করে কখনোই সফল হওয়া যায় না, কাজ এবং বিশ্রাম একে অন্যের পরিপূরক। লেজার ব্রেকস দ্য মনোটোনি অফ এক্সিস্টেন্স, একঘেয়েমির যে অস্তিত্ব, লেজার সেটা ভঙ্গ করে উইথ এ টাচ অফ ভ্যারাইটি, বৈচিত্র্যতার সংস্পর্শ দিয়ে। ইফ ইউ লুক ইনটু ডেভেলপড কান্ট্রিজ, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, উই উইল সি দ্যাট, ইফের নিয়মটা ব্যবহার করা হয়েছে, ইতিমধ্যে তোমরা ইফের নিয়মটা দেখেছো কমপ্লিটিং সেন্টেন্সে। উই উইল সি দ্যাট, আমরা দেখতে পাবো যে পিপল লাভ টু স্পেন্ড দেয়ার লেজার ইন ডিফারেন্ট ওয়েজ, তারা বিভিন্নভাবে তাদের অবসর সময়গুলো কাটাতে ভালোবাসে। মোরওভার, তদুপরি আগের কথার সাথে নতুন কথা যুক্ত হচ্ছে, দে নেভার আইডল এওয়ে দেয়ার লেজার টাইম, তারা কখনোই তাদের অবসর সময়কে অপচয় করে না। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ইট ইজ সিন দ্যাট, দেখা যায় যে সাম পিপল লাভ টু গো ফর ট্রাভেলিং, কেউ যায় ট্রাভেলিং করতে, সাম এনজয় সাইট সিইং, কেউ দৃশ্য দেখতে যায়, ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়। বিসাইডস, এছাড়া, আগের কথার সাথে যখন নতুন করে কথা যোগ করব, মোরওভার, বিসাইডস, ইন এডিশন, এই ধরনের কানেক্টর আমরা ব্যবহার করব। বিসাইডস, সাম পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম প্লেয়িং ডিফারেন্ট টাইপস অফ গেমস, বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে অনেকে তাদের অবসর সময় কাটিয়ে থাকে। দাস লেজার ইজ অলওয়েজ এ সোর্স অফ জয়, এভাবেই লেজার সবসময় আনন্দের একটি উৎস। সুতরাং, সো এভরিবডি শুড ট্রাই টু ফাইন্ড লেজার টু এনজয় ইট, টু মেক দ্য লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল, জীবনকে শান্তিপূর্ণ এবং সুখী করার জন্য প্রত্যেকের উচিত অবসর সময় খুঁজে বের করা এবং সেটাকে উপভোগ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন 7 সমাপ্ত হলো। এখন আমরা কোশ্চেন 8 সমাধান করব। এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে, সে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোই এখানে আলাদা করে আবার দেওয়া হয়েছে। কোনোটার বিপরীত শব্দ লিখতে হবে, কোনোটার সমার্থক লিখতে হবে। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ, সিনোনিম সমার্থক শব্দ। চলো আমরা উত্তরগুলো এখানেই দেখে নিই। আরেকটি জিনিস লক্ষণীয়, এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে, ইংরেজি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ থাকে, এইখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থেই সমার্থক এবং বিপরীতার্থক লিখতে হবে। তাই ভালো করে এটা পড়ে নিতে হবে। সময় স্বল্পতার কারণে সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। কার্স মানে হলো অভিশাপ, বিপরীতার্থক হবে ব্লেজিং। রিটার্স মানে বাধা দেওয়া, সমার্থক হবে রেজিস্ট বা হিন্ডার্স। ইলিটারেট নিরক্ষর, বিপরীতার্থক হবে লিটারেট। IL বাদ দিলেই বিপরীতার্থক শব্দ পাওয়া গেল। ডার্কনেস অন্ধকার, বিপরীতার্থক হবে লাইট। গোল লক্ষ্য, সমার্থক হবে এইম বা টার্গেট। যে কোনো একটা লিখতে হবে, যেগুলো অপশন দেওয়া আছে দুইটা লিখবে না, যে কোনো একটা। কনজারভেটিভ বিপরীতার্থক লিবারেল। রক্ষণশীল উদার। লিটল সমার্থক হবে স্মল। আনকনশাস সমার্থক হবে ইগনোরেন্ট অথবা ইনসেন্সিবল। হোল সমার্থক হবে কমপ্লিট বা ইন্টায়ার। সাকসেস বিপরীতার্থক হবে ফেইলিয়ার। রেসপন্সিবিলিটিস সমার্থক হবে ডিউটিস। মিজার্স সমার্থক হবে স্টেপ পদক্ষেপ, স্টেপ দ্বারাও পদক্ষেপ বোঝায়। পোর অনেক ইজি একটা ওয়ার্ড, বিপরীতার্থক হবে রিচ। রিমুভ দূর করা, সমার্থক হবে ইরাডিকেট। এখন আমরা সমাধান করব কোশ্চেন 9, গ্রামারের সর্বশেষ প্রশ্ন। পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। চলো আমরা এটা এখানেই সমাধান করি। হোয়াটস সোলার এনার্জি, হোয়াট ইজ সোলার এনার্জি, যেহেতু শর্ট ফর্ম করেছে এখানে একটা অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে, আর এটা কিন্তু এক ধরনের প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ইট ইজ
এখানেও একটা অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে, যেহেতু ইট ইজকে শর্ট ফর্ম করেছে। ইট ইজ ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, সুতরাং ফুল স্টপের প্রয়োজন আছে। ওয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি? কেন এটাকে গ্রিন এনার্জি বলা হয়, সবুজ শক্তি বলা হয়? প্রশ্ন। সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব এই স্ট্রাকচার থাকলেই প্রশ্ন হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব থাকলেই আমরা ধরে নিব এটা প্রশ্ন। ওয়েল, ইয়েস, নো এগুলো থাকলে কমা দিব। ইট ইজ গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন। সেন্টেন্সটি কিন্তু এখানে শেষ হয়েছে, এখানে ফুল স্টপ দিব। আই মিন ইট ডাজেন্ট, ডাজেন্ট শর্ট ফর্ম করেছে, অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে। ইট ডাজেন্ট এমিট এনি পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়েন উই প্রডিউস অ্যান্ড ইউজ ইট। গ্রিন এনার্জি যখন উৎপাদন করা হয় তখন এটা পরিবেশকে দূষণ করে না, কোনো পলিউটেন্ট নির্গমন করে না। তাহলে এখানে আমরা একটা ফুল স্টপ দিব, আর তেমন কিছু দেখছি না। ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন, আই মিন ইট ডাজেন্ট এমিট এনি পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়েন উই প্রডিউস অ্যান্ড ইউজ ইট। ঠিক আছে। আই সি, একটু অবাক হতে হবে এটা শোনার পর। আর এখানে ক্যাপিটাল লেটার আছে। একটা সেন্টেন্স শেষ হয় তিনভাবে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক এবং এক্সক্লেমেটরি সাইন দিয়ে। দেন ইট মাস্ট বি এ ক্লিন সোর্স অফ এনার্জি। পরিচ্ছন্ন একটা উৎস হতে হবে, এক্স্যাক্টলি। ফুল স্টপ দিব কারণ ক্যাপিটাল লেটার আছে। অ্যান্ড দ্যাট ইজ শর্ট ফর্ম করেছে বিদায় অ্যাপোস্ট্রফি প্রয়োজন আছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ক্লিন এনার্জি। সেন্টেন্স শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমি পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করেছি। এখন দেখবো রাইটিং পার্টে তোমাদের জন্য কি কি রাখা আছে। সাপোজ ইউ আর আসিফ হাসান, এ স্টুডেন্ট অফ অক্সফোর্ড কলেজ। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপুল। বন্যায় আক্রান্ত লোকদের জন্য রিলিফ ক্যাম্প খোলার জন্য একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে তোমার কলেজের প্রিন্সিপালের নিকট। মার্কস 10। দুটি প্যারাগ্রাফ লিখতে হবে। রাইট এ প্যারাগ্রাফ উইথিন 200 ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন নিয়ে একটি প্যারাগ্রাফ, মার্কস 15। এবং ভিলেজ লাইফ এবং সিটি লাইফের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং দেখাতে হবে 200 ওয়ার্ডের ভিতরে, তার মার্কসও 15, মোট 40 মার্কস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই মডেল টেস্টটি তোমাদের ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে সহায়ক হবে। এই চ্যানেলে পরীক্ষার পূর্ব পর্যন্ত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর মডেল টেস্ট আপলোড করা হবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্রতিটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আসন্ন পরীক্ষায় সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।